আসসালামু আলাইকুম। আমি একই সাথে এখন জুম এবং ফেসবুক লাইভে আছি। অ্যাকচুয়ালি ফেসবুক লাইভে একটা গ্রুপে আমি এই মুহূর্তে নাই, গ্রুপ টুতে নাই। ওটা ভিডিওটা পরে আপলোড করে দেবো, এই জন্য রেকর্ড করে রাখতেছি। গ্রুপ টুতে লাইভ একটু ট্রাবল দিচ্ছে, আমি জানি না কেন, নেটওয়ার্ক ট্রাবল মেবি। চলেন আমরা পড়া শুরু করি। গত ক্লাসে আমি আপনাদেরকে ঘর্ষণের একেবারে দুনিয়ার যাবতীয় যত সমস্যা হতে পারে সেগুলো পড়িয়ে রেখেছিলাম। আজকে আমরা অ্যাকচুয়ালি পরের টপিকটার আলোচনা শুরু করব। ঘর্ষণের পরে এইখানে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত। তো আসেন চলি আমরা একটু ঘাত বল এবং বলের ঘাত কি সেটা আগে একটু দেখি, তারপর হচ্ছে আমরা ইনশাল্লাহ যাত্রা শুরু করি। সো আমরা যে টপিকটার আজকে আলোচনা শুরু করতেছি এটাকে কি বলা হয়? ঘাত বল ও বলের ঘাত। প্রশ্নটা হচ্ছে ঘাত বল কাকে বলে। ঘাত বল কাকে বলে সেটা দিয়ে আমরা আগে ডিসকাশনটা শুরু করি। ঘাত বল, দেখেন, ঘাত বলটা হচ্ছে যে বলটা অতি অল্প সময় ধরে কাজ করে তাকে ঘাত বল বলে। যে বল অতি অল্প সময়ে কাজ করে তাকে ঘাত বল বলে। এখন আমরা ঘাত বলের যদি এক্সাম্পল চিন্তা করতে যাই, ধরেন আপনার গায়ে একটা মশা বসছে, আপনি ঠাস করে একটা থাপ্পড় লাগাইছেন। তাহলে এই যে ঠাস করে একটা থাপ্পড়টা যে লাগাচ্ছেন, খুব অল্প সময়ে থাপ্পড়টা কিন্তু আপনি লাগাচ্ছেন, মানে অতি অল্প সময়ে কাজ করতেছে আপনার এই থাপ্পড়টা। তাহলে মশা মারা। দুই হাত দিয়ে ঠাস করে একটা থাপ্পড় লাগালেন, মশা মারতেছেন, এটা হচ্ছে ঘাত বল। এরপর কাউকে ধরেন একটা চর বা থাপ্পড় মারবেন, চর মারা, এটাও কিন্তু ঘাত বল। চর মারা। তারপর ধরেন ক্রিকেট ব্যাট দিয়ে বলকে আঘাত করা। এই প্রত্যেকটা অ্যাকচুয়ালি ঘাত বল এর উদাহরণ। এখন আমরা জিনিসটাকে অন্যভাবে বলি, সংঘর্ষকাল খুবই কম হলে সেটা ঘাত বল হবে। যদি সংঘর্ষকাল খুবই কম হয় তাহলে সেটা কি হবে? ঘাত বল হবে, ঠিক আছে। এখন বলের ঘাতটা কি জিনিস দেখেন, আমার একটা বল অতি অল্প সময় ধরে কাজ করতেছে, কিন্তু যত অল্প সময়ই হোক না কেন, সময় তো সময়, মিলি সেকেন্ড হলেও তো অতি অল্প সময়, সেই মিলি সেকেন্ড তো আমরা পাচ্ছি, তাই না? সুতরাং এই যে যে বলটা দিচ্ছিলেন আপনি ঘাত বলে, প্রদত্ত বল ও ক্রিয়াকালের যে গুণফল, এটাকে বলা হয় বলের ঘাত। তার মানে আপনি যে বলটা অ্যাপ্লাই করলেন, এই বলটা এবং যে সময় ধরে বলটা অ্যাপ্লাইড হলো, সেই সময়ের গুণফল থেকে কি আসবে? বলের ঘাত আসবে। এখন তাহলে দেখি বলের ঘাত, এটাকে প্রকাশ করা হয় যে দ্বারা। যে দ্বারা বলের ঘাতকে প্রকাশ করা হয়। তাহলে প্রদত্ত বল এফ ইন্টু অল্প সময় ডেল টি। এখন এফ সমান আবার কি? এম ইন্টু এ। কিন্তু ত্বরণ এ মানে কি? বেগের পরিবর্তনের হার ত্বরণ, তার মানে ডেল ভি বাই ডেল টি। এখন ডেল টি দুইটা যদি কাটাকাটি করি, আমি যে সমান এম ডেল ভি পাবো। তাহলে ভর এবং বেগের পরিবর্তন মানে দাঁড়াচ্ছে কিসের পরিবর্তন? ভর বেগের পরিবর্তন, ডেল পি। ভর এবং বেগের পরিবর্তন গুণ করলে আমরা কি পাবো? ভর বেগের পরিবর্তন ডেল পি পাবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বলের ঘাত ভর বেগের পরিবর্তনের সমান।
সুতরাং আমরা তাহলে ঘাত বল বলের ঘাতে, বলের ঘাতের যে ডেফিনেশন পেলাম, বলের ঘাতটা কিসের পরিবর্তনের সমান? ভরবেগের পরিবর্তনের সমান হচ্ছে। এখন দেখেন, আমাদের যেহেতু জে ইকুয়ালস টু ডেল পি, আবার জে সমান এফ ইন্টু ডেল টি, তাহলে এফ ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি। দেখেন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু এই জিনিসটাই আমরা পেয়েছিলাম, যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সো ঘাত বল বলের ঘাত থেকেও এই জিনিসটা খুব সুন্দরভাবে চলে আসে। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে একটা সিম্পল কোশ্চেন আছে, আমি কোশ্চেনটাকে একটু রেইজ করব, আপনারা একটু কোশ্চেনটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ একটু পরে আমি এই রিলেটেড ম্যাথেও যাব। ধরেন আপনি হঠাৎ করে একটা দেয়াল একটা ঘুষি মারছেন, আমার কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, ফিল করবেন। একটা দেয়ালে ধুম করে ঘুষি মারছেন, হঠাৎ করে অনেক জোরে ঘুষি মারছেন, হাত কিন্তু ফেটে যাবে, একদম রক্তাক্ত অবস্থা হবে, হাড় গোড় ভেঙে যাবে। কিন্তু সেম ঘুষিটা যদি আমরা বালিশে মারি বা ফোমে মারি, হাত কিন্তু রক্তাক্ত হবে না, হাড় গোড় ভাঙবে না। কেন? আমি একই বল প্রয়োগ করতেছি, একবার বল প্রয়োগ করলাম একটা শক্ত দেয়ালে, আরেকবার বল প্রয়োগ করলাম বালিশে বা ফোমে। কেন দেয়ালে বল প্রয়োগ করলে হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আর কেন বালিশে বল প্রয়োগ করলে একই পরিমাণ বল প্রয়োগ করলেও আপনার হাতে ব্যথাটা খুব বেশি লাগবে না? তো এইটার কারণটা আমরা এখন একটু ব্যাখ্যা করব। সো প্রশ্নটাকে আমি একটু অনুধাবনমূলক প্রশ্ন আকারে করি। ঘাত বলের কারণে অনেক বেশি মানের বল প্রযুক্ত হবার কারণ কি? ঘাত বল থাকার কারণে অনেক বড় মানের বল প্রযুক্ত হয়, এটার কারণটা আমাদেরকে ডিফাইন করতে হবে। এখন দেখেন, আমার ঘাত বলের কারণে অনেক বেশি মানের বল প্রযুক্ত হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা দেখাই। ধরেন ভরবেগের পরিবর্তন ডেল পি খুব কম হলো, ডেল পি খুব কম হলেও ডেল পি মানে কি? ভরবেগের পরিবর্তন খুবই অল্প পরিমাণ ভরবেগের পরিবর্তন হলেও ডেলটি খুব ক্ষুদ্র হলে এফ অনেক বেড়ে যায়। আমার ডেল পি যদি খুব কমও হয়, এই যে দেখেন ডেল পি বাই ডেল টি, হরে ডেল টি এর মান যত কমবে ততই কিন্তু এফ এর মান বেড়ে যাবে। এ কারণে অতি অল্প সময়ে স্বল্প পরিমাণ ভরবেগের পরিবর্তনও বিশাল পরিমাণ ঘাত বল তৈরি করতে পারে। এই হচ্ছে আমাদের ঘাত বলের সঙ্গে অ্যাকচুয়ালি সময়টা কম বেশি থাকার সম্পর্ক। এখন আসেন, যেহেতু আমরা ঘাত বলের কনসেপ্টটা পড়লাম, এই কনসেপ্টের একটা কোশ্চেন, আগে একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলভ করব। কোশ্চেন এটা খুব জেনারেল একটা কোশ্চেন, বোর্ড পরীক্ষায় আসার মতো, কিন্তু এখানে একটা মিস্টেক আমরা সাধারণত করি, আমি সেই মিস্টেক বা ভুলটা আপনাদেরকে ধরায় দিব। ধরেন
একটা গাড়ি নিলেন আপনি 2000 কিলোগ্রাম ভরের, একটি 2000 কিলোগ্রাম ভরের গাড়ি 20 মিটার/সেকেন্ড সমবেগে চলমান অবস্থায় একটি দেয়ালে ধাক্কা খেয়ে দেয়াল হতে 4 মিটার/সেকেন্ড বেগে পিছিয়ে আসে। দেখেন গাড়িটা 20 মিটার/সেকেন্ড আদি বেগে চলতেছিল, সে চলার পথে যে ধাক্কা খাইছে কোন একটা দেয়ালে, এবং ধাক্কা খেয়ে খেয়াল করে দেখেন সে যখন ধাক্কা খাইলো, ধাক্কা খেয়ে ফেরত আসতেছে কোন দিকে? পিছনের দিকে। 4 মিটার/সেকেন্ড সমবেগে পিছনের দিকে যখন আসতেছে পিছিয়ে আসলো। এখন ধাক্কার সময়কাল 0.2 সেকেন্ড হলে ধাক্কার ফলে গাড়ির যাত্রীগণ কত বল অনুভব করবে? জিনিসটা খেয়াল করেন, এই যে গাড়ি ঘোড়া যখন উচ্চ গতিতে চলার সময় ধাক্কা খায়, একেবারে ভিতরের যাত্রীদের অবস্থা লন্ডভন্ড হয়ে যায় না? কেন লন্ডভন্ড হয় এই ম্যাথটা দিয়ে পার্টিকুলারলি বোঝানো যাবে। এখন এখানে কমন মিস্টেকটা আমি বুঝিয়ে বলি। আপনার আগের বেগ কত ছিল? 20 মিটার/সেকেন্ড, এটা ছিল আদি বেগ। শেষ বেগ কত? 4 মিটার/সেকেন্ড, কিন্তু সেটা কোন দিকে? উল্টা দিকে। সো এইখানে অনেকেই বেগের পরিবর্তনটা বুঝতে ভুল করেন। সো আমরা জানি প্রযুক্ত বল F ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি। তাহলে ডেল পিটা হচ্ছে এম ডেল ভি, আর ডেল টি তো ডেল টির মতোই আছে। এখন এম কত? 2000 কিলোগ্রাম। আসেন ডেল ভিটাকে আমরা বের করি। ডেল ভি মানে কি? বেগের পরিবর্তন। চলেন আমি একেবারে আপনাদেরকে গ্রাফিক্যালি জিনিসটা দেখায় দিব, ইনশাল্লাহ সারা জীবনেও ভুলবেন না। ধরেন একটা গাড়ি আসতেছিল 20 মিটার/সেকেন্ড আদি বেগে দেয়ালের দিকে। গাড়িটা দেয়ালের দিকে আসতেছে 20 মিটার/সেকেন্ড আদি বেগে। তাহলে গাড়িটার আদি বেগ ভি আই, ভি ইনিশিয়াল, এটা হচ্ছে 20 আই, যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছি। এখন গাড়িটা যখন দেয়ালের সঙ্গে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে সেম গাড়িটা উল্টা দিকে যাবে, ধাক্কা খেয়ে বিপরীত দিকে সে ফেরত আসতেছে। এই যে ধাক্কা খেয়ে গাড়িটা উল্টা দিকে আসতেছে, তাহলে শুরুতে যাচ্ছিল গাড়িটা সোজা সামনের দিকে। এখন ধাক্কা খাওয়ার পরে গাড়িটা যদি উল্টা দিকে ফেরত আসে, গাড়িটার শেষ যে বেগ ভিএফ ভেক্টর, এটা কিন্তু হবে -4i। ভালো মতো খেয়াল করে দেখেন শেষ বেগটা কেন -4i, কারণ এক্স অক্ষে বিপরীত দিকে আসছে। তাহলে বেগের যে পরিবর্তন ডেল ভি ভেক্টর, এটাই কষ্ট হচ্ছে ভিএফ ভেক্টর মাইনাস ভিআই ভেক্টর। তাহলে ভিএফ ভেক্টরটা হচ্ছে -4i আর ভিআই ভেক্টরটা হচ্ছে 20i। তাহলে এইখান থেকে আমরা পাবো ডেল ভি ভেক্টর -24i। তাহলে ডেল ভি ভেক্টরের যে মান বা ডেল ভি সেটা কত? 24। খেয়াল করেন একটা ভেক্টরের মান কখনো ঋণাত্মক হয় না। নেগেটিভ মানে হচ্ছে ভেক্টরের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। মান সবসময় কি থাকে? পজিটিভই থাকে। ভেক্টরের দিকের জন্য নেগেটিভ চিহ্নটা আসে। তাহলে ডেল ভি এর মানটা কত? 24। ডেল টি এর মানটা এখানে দেওয়া আছে 0.2 সেকেন্ড। তাহলে এফ এখান থেকে যদি ক্যালকুলেট করি আমরা,
যেটা পাবো মাত্র 2,40,000 নিউটন। অবস্থাটা বুঝেন, একটা গাড়ি এইভাবে যাওয়ার পথে যদি একটা দেয়ালে ধাক্কা খায়, গাড়িটা কেন চুরমার হয়ে যায় খেয়াল করে দেখেন। মাত্র 2,40,000 নিউটন বল গাড়িটার উপরে প্রযুক্ত হয়েছে। তাহলে সেম এই বলটা গাড়ির ভিতরে থাকা যে যাত্রীগণ আছে তাদের উপরেও পড়ছে। সো আশা করি এটা ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন। এখন আসেন একটু পেঁচাই, এটা তো সহজ ছিল ভাইয়া, পেঁচাবো, হ্যাঁ চলেন পেঁচাবো। আমরা এখন একটু পেঁচাই। কেন পেঁচাবো? কারণটা খুব সিম্পল, বোর্ড পরীক্ষায় পেঁচানো কোশ্চেন আসলে কি করব আমরা, বা অ্যাডমিশন টেস্টে অথবা নর্ডেম কলেজে যারা পড়বেন, যারা ঢাকা কলেজে পড়তেছেন তাদের কুইজ বা ক্লাস টেস্টে, ইভেন আমি এইভাবে বলি যে ঢাকায় নর্ডেম কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ, হলিক্রস কলেজ, সিটি কলেজ, এদের প্রশ্নগুলো না খুব সুন্দর প্রশ্ন হয়। তো তাহলে এদের সুন্দর সুন্দর প্রশ্নের জন্য আমাদের একটু সুন্দরভাবে প্রশ্নগুলো সলভ করে রাখা দরকার। তো চলেন আমরা পরের কোশ্চেনটাই যাই। কোশ্চেন, একটি 200 গ্রাম বহরের বল, একটি 200 গ্রাম ভরের বল নিচের চিত্রের ন্যায় দেয়ালে ধাক্কা খেয়ে ফেরত আসে। দেয়ালের উপর প্রযুক্ত বলের মান কত, আর সংঘর্ষের যে সময়কাল সেই সংঘর্ষের সময়কালটা দেওয়া আছে 0.1 সেকেন্ড। সো এখন চিত্রটা কি, চলেন চিত্রটা কি। একটা 200 গ্রাম ভরের বল, এখানে 200 গ্রাম ভরের একটা বল, এম কত 200 গ্রাম। সে প্রথমে দেয়ালে আসলো, এভাবে দেয়ালে এসে ধাক্কা খেলো। শুরুতে সে ধাক্কা খাওয়ার সময় উলম্বের সঙ্গে উৎপন্ন কোণ 30 ডিগ্রি। তারপর সে যখন দেয়াল থেকে বের হয়ে গেল, সে বের হয়ে গেল 45 ডিগ্রি কোণ করে। সংঘর্ষের সময়কালটা দেওয়া আছে, জিজ্ঞেস করা হয়েছে দেয়ালের উপরে প্রযুক্ত বল কত। এই হচ্ছে গোটা কোশ্চেনটা। সো তাহলে সে আসছে কত বেগে, 20 মিটার পার সেকেন্ড আদি বেগে সে আসছে। তাহলে তার আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। সে কত বেগে ফেরত গেছে, সে ফেরত গেছে 16 মিটার পার সেকেন্ড বেগে। বলটার ভর কত, 200 গ্রাম মানে কত, 0.2 কিলোগ্রাম। এ হচ্ছে আমাদের গোটা ম্যাথটা। এখন এই ম্যাথের সলভ করব। এখন এই ম্যাথটা অনেকভাবে সলভ করা যায়। উপাংশ দিয়ে এই ম্যাথটা সলভ করা সম্ভব, কিন্তু আমি উপাংশে যাব না। আমি যেটা করব ডিরেক্ট ভেক্টর আকারে করব। আমি আপনাদের ভেক্টর পড়ানোর সময় বারবার বলছি ভেক্টর ভালো মতো পড়েন, নাহলে কিন্তু পরে কপালে দুর্গতি আছে। এখন টের পাবেন যাদের ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার নাই তাদের যে আবার পিছনে ভেক্টর পড়ে আসতে হবে। কারণ হচ্ছে আমি ভেক্টর পড়ানোর সময় আপনাদেরকে দুইটা ভেক্টরের যোগফল যেমন নির্ণয় করতে শিখাইছি, দুইটা ভেক্টরের বিয়োগফল নির্ণয় করা শিখাইছিলাম। সো যারা জিনিসটা মনোযোগ সহকারে পড়ছেন তাদের জন্য এই ম্যাথটা খুব অল্প সময়ের ম্যাথ। যারা পড়েন নাই তাদের জন্য এই ম্যাথে এসে ভাইয়া উপাংশ ভাগ করব, ও মা মরে যাব। তাহলে দেখেন, আমরা জানি প্রযুক্ত বল যেটা, এই প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন বাই সমান ডেল পি বাই ডেল টি। এখন ডেল পিটা কি, ডেল পি মানে ভরবেগের যে পরিবর্তন ইকুয়ালস টু শেষ ভরবেগ পিএফ মাইনাস আদি ভরবেগ পিআই। এখন তাহলে আমার পিএফ এবং পিআই এর যে বিয়োগফল, সেই বিয়োগফলের মান ডেল পিটা বের করতে হবে। এই ডেল পিটা কত সেটা এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে চলেন ডেল পি বের করতে শুরু করি, ডেল পি বের করতে শিখি।
আমি অরিজিনাল প্রশ্নটাকে রেখে দিচ্ছি যাতে চিত্রটা দেখে আপনারা বুঝতে পারেন। একটা জিনিস খেয়াল করেন, বস্তুটা আসতেছে, যখন বস্তুটা আসতেছে তার যে আদি ভরবেগ, আদি ভরবেগের ভেক্টর, এই যে এটা হচ্ছে আদি ভরবেগের ভেক্টর, এটা হচ্ছে পিআই ভেক্টর। আর বস্তুটা যখন যাচ্ছে তখন শেষ ভরবেগের ভেক্টর, এটা হচ্ছে পিএফ ভেক্টর। এবার প্রথম কোশ্চেন, পিআই এবং পিএফ এর মধ্যবর্তী কোণ কত? পিআই এবং পিএফ এর মধ্যবর্তী কোণ, রিমাইন্ডার দেই, আমি আপনাদেরকে এই টপিকটুকু পড়াইছিলাম, গুছাই পড়াইছিলাম যে যদি দুইটা ভেক্টর একই বিন্দুতে আইদার দুইটাই বহির্মুখী হয় অথবা দুইটাই অন্তর্মুখী হয় তাহলে মাঝখানের কোণটা হচ্ছে এদের দুইজনের মধ্যে কোণ। তাহলে পিআই ভেক্টরটাকে এই যে এইখানে ও বিন্দু থেকে যদি বহির্গামী করি, দেখেন ও বিন্দু থেকে দুইটা ভেক্টরই কি হচ্ছে, বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, সাদাত রহমান, আপনার সাউন্ড ভেঙে ভেঙে আসতেছে। আর কারো কি কোনো সাউন্ড নিয়ে প্রবলেম হচ্ছে? সাউন্ড নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলেন তো, কারণ সাউন্ড নিয়ে প্রবলেম হওয়া মানে হচ্ছে নেটওয়ার্কে কোনো ঝামেলা আছে। এখন আমার দিকের নেটওয়ার্ক আমি পুরোপুরি ক্লিয়ার দেখতেছি। সো ইসমাইল অনন্ত, জি স্যার, মানে কি আপনার কি সাউন্ড ভেঙে ভেঙে আসতেছে? মানে অন্যরা সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা, সাউন্ড প্রবলেম করতেছে? ওকে, লেট মি চেক। একটু দেখতে দেন। আচ্ছা, আমি নেটওয়ার্কটা সুইচ করে দেখি প্রবলেম সলভ হয় কিনা, দেখি। ওকে, দেখেন তো এখন সাউন্ডে কোনো প্রবলেম হয় কিনা, এখন ক্লিয়ার পাচ্ছেন কিনা সবাই সাউন্ড? না, আমি মাইক চেঞ্জ করি নাই মোহাম্মদ সিয়াম। আমি আগেও যে মাইক ইউজ করতাম এখনো সেই একই মাইক ইউজ করতেছি, আমার মাইক সবসময় সেম। ওকে, না সাউন্ড যদি ভেঙে ভেঙে আসে, সাউন্ড ভেঙে গেলে এটা মাইক্রোফোন প্রবলেম না, এটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। যদি কোনো কারণে নেটওয়ার্কের কানেক্টিভিটিতে কোনো প্রবলেম হয়, এখন ধরেন আহ, যেহেতু ইন্টারনেট, আপনার মাঝে মধ্যে নেটওয়ার্ক একটু মানে আপ অ্যান্ড ডাউন হতেই পারে, মানে ইদানিং আমি নিজেও এটা এক্সপিরিয়েন্স করতেছি যে মাঝে মধ্যে নেটওয়ার্ক কোয়ালিটিটা কিছুটা খারাপ হচ্ছে। সো যখন নেটওয়ার্ক কোয়ালিটি খারাপ হয় ওই মুহূর্তে ট্রান্সমিশনে একটু প্রবলেম হয়, এটা আমি নিজে বেশ ভালো মতো আর কি ফিল করি। ওকে, সো আশা করি এখন হচ্ছে প্রবলেম সলভড। যাই হোক, যেখানে ছিলাম চলেন ফেরত যাই। আমি দেখাচ্ছিলাম যে পিএফ ভেক্টর মাইনাস পিআই ভেক্টরের যে মান, সেই মানটা কত বের করতে হবে, মানে ডেল পি এর মানটা কত বের করতে হবে।
এখন ডেল পি এর মান বের করার জন্য আমাদের শুরুতে যেটা লাগবে সেটা হচ্ছে পিএফ ভেক্টর এবং পিআই ভেক্টরের মধ্যবর্তী কোণ লাগবে। এখন আপনাদেরকে যখন আমি পড়াইছিলাম ভেক্টর তখন একটা জিনিস বুঝিয়ে বলছিলাম যে কোনো বিন্দুতে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে অবশ্যই আগে বিন্দুতে দুইটা ভেক্টরই হয় ভিতরে আসতে হবে, অথবা দুইটা ভেক্টরই ওই বিন্দু থেকে কি হতে হবে, বাইরে বের হয়ে যেতে হবে। তাহলে আমার এইখানে দুইটা ভেক্টরই যদি ভিতরের দিকে আসে বা দুইটা ভেক্টরই যদি বাইরের দিকে বের হয় তখনই শুধুমাত্র আমরা কি পাবো, তখনই আমরা ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ পাবো। তাহলে এখন দেখেন এই যে পিএফ এবং পিআই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 75 ডিগ্রি। তাহলে পিএফ পিআই এর মধ্যবর্তী কোণ 75 ডিগ্রি। তাহলে ডেল পি ইকুয়ালস টু, খেয়াল করি, রুট ওভার পিএফ স্কোয়ার প্লাস পিআই স্কোয়ার প্লাস 2 × পিএফ × পিআই কজ 180 - 75। একটু রিমাইন্ডার দেখেন কেন 180 - 75 লিখলাম, চলেন একটু পিছনে যাই। দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফল যখন করছিলাম মনে করাই, এই যে ধরেন পি ভেক্টর আর কিউ ভেক্টর, পি আর কিউ এর মাঝখানের কোণ যদি আলফা হয়, পি প্লাস কিউ এর যে মান, এই মানটা বের করেছিলাম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা দিয়ে। কিন্তু যদি আমার পি মাইনাস কিউ ভেক্টর নিতে যাই তখন মাঝখানের অ্যাঙ্গেলটা কত, 180 - আলফা। তাহলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের মানের জন্য আমরা যেটা পাই সেটা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 180 - আলফা। যারা ভেক্টর ঠিকমতো পড়ছেন তাদের এটা একেবারে মাথায় ঢুকে থাকার কথা, আর যারা ভেক্টরে ফাঁকিবাজি করছেন তারা অবশ্যই এখন আবার জিনিসটা দেখে নেবেন, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো তাহলে এখন দেখেন আমার এই যে ডেল পি এর মানটায় পিএফ স্কোয়ার প্লাস পিআই স্কোয়ার প্লাস 2 PF PI কজ 180 মাইনাস কত ডিগ্রি, 75 ডিগ্রি। সুতরাং আমরা তাহলে এইখানে সবগুলা মান যদি বসিয়ে দেই, আমরা মানগুলা বসাইতে শুরু করি। পিএফ কত, পিআই কত, পিএফ এর মান দেখেন তো, পিএফ এর মান, পিএফ এর যে মান এটা হচ্ছে শেষ 16 বেগ, আর ভর কত 0.2, 3.2 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। আর পিআই 20 × 0.2, 4 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে পিএফ পিআই এর মান যদি বসাই আমরা যেটা পাবো রুট ওভার 3.2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 × 3.2 × 4 × কজ 180 থেকে 75 বিয়োগ করলে কজ 105 ডিগ্রি। সুতরাং এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, ক্যালকুলেট করি, 5.73 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এবং এখান থেকে তাহলে আমরা যে প্রযুক্ত বল এফ পাবো, এফ সমান ডেল পি বাই ডেল টি। তাহলে এফ সমান যদি ডেল পি বাই ডেল টি হয়, ডেল পি পাচ্ছি 5.73 আর ডেল টি পাচ্ছি 0.1। তার মানে দেয়ালের উপর 57.3 নিউটন বল প্রযুক্ত হবে। এই যে দেখেন, তাহলে আমরা কিন্তু ঘাত বল, বলের ঘাতে আরও একটা বিশেষ টাইপের প্রবলেম শেষ করতে পারলাম। এবার আসেন প্র্যাকটিক্যাল প্রবলেমে যাব। এই প্রবলেম শুধুমাত্র হচ্ছে এনডিসি টাইপ কুইজ পরীক্ষায় থাকতে পারে, এটা বোর্ড পরীক্ষায় থাকার সম্ভাবনা কম, এবং বোর্ড পরীক্ষাটা থাকলে মানুষজনের কপালে দুর্গতি আছে। সো চলেন প্র্যাকটিক্যাল একটা ম্যাথ করাবো এখন আপনাদেরকে, একদম প্র্যাকটিক্যাল ম্যাথ। এবং আগে আপনাদেরকে আমি সিনারিওটা ব্যাখ্যা করি। আপনারা যদি লাফ দিয়ে উপর থেকে নিচে নামেন, যখন নিচে নামেন তখন কি পা সোজা রাখেন নাকি হাঁটু ভাঁজ করেন? একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে লাফ দিয়ে উপর থেকে আমরা যখন নিচে নামি তখন কিন্তু আমরা হাঁটুটা ভাঁজ করে ফেলি। কেন হাঁটু ভাঁজ করি, কেন পা ভাঁজ করি, সেটার একটা ব্যাখ্যা আমরা এই ম্যাথ থেকে শিখব। তাহলে ম্যাথটা হচ্ছে 3 মিটার উচ্চতার একটি দেয়াল হতে 40 কিলোগ্রাম ভরের বালক
লাফ দিয়ে মাটিতে পড়লে ও মাটিতে পড়ার 0.2 সেকেন্ড সময়ের মধ্যে সুস্থিত হলে বালকটির পায়ের উপর প্রযুক্ত বল কত? দেখেন 3 মিটার উচ্চতার একটা দেয়াল হতে 40 কিলোগ্রাম ভরের বালক লাফ দিয়ে কোথায় পড়তেছে? মাটিতে পড়তেছে, এবং মাটিতে পড়ার পরে তার 0.2 সেকেন্ড সময় লাগছে সুস্থিত হতে। সুস্থিত হওয়া মানে হচ্ছে সে প্রথমে নামছে হাঁটু ভাঁজ করে, তারপর সে সোজা যখন দাঁড়াইছে পাটা সোজা করে ফেলছে। বালকটার পায়ের উপরে প্রযুক্ত বল কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে এই প্রবলেমের যদি সলিউশনে আমরা আসি, দেখেন বালকটা ছিল হচ্ছে কয় মিটার উপরে? 3 মিটার উপরে। তাহলে ধরেন 3 মিটার উঁচু একটা দেয়াল আছে, এখানে দেয়ালের উচ্চতাটা কয় মিটার? 3 মিটার। এই 3 মিটার উচ্চতায় একটা বালক ধরেন এখানে দাঁড়িয়েছিল। বালকটা এখান থেকে লাফ দিবে। এখন সে যখন লাফ দিচ্ছে দেয়ালের উপর থেকে, তার আদিবেগ কত? 0। এখন সে যখন লাফ দিয়ে মাটিতে পড়তেছে, তার পা যখন মাটিকে স্পর্শ করবে, বালকটার পা যখন মাটিতে স্পর্শ করবে, তখন তার শেষ বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। জিনিসটা খেয়াল করেন, মাটিকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে বালকের কিন্তু একটা বেগ আছে। দেখেন মাটিকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে বালকের একটা বেগ আছে, সেই ভিআইটা কত আমরা জানতে চাই। এবং ফাইনাল যে বেগ ভি কিন্তু আবার 0 হয়ে যাবে। বুঝছেন? আমি স্টেপগুলো আবার বলতেছি। একটা বালক উপর থেকে লাফ দিল, সে মাটি ছোঁয়ার আগ মুহূর্তে বালকের একটা কি বেগ আছে? শেষ বেগ আছে। তাহলে মনে করি মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বালকটির বেগ ভি, সরি এটা ভিআই, স্পর্শ করার পূর্ব মুহূর্তে ভিআই। তাহলে ভিআই স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস 2gh, মুক্তভাবে পড়তেছে। তাহলে ভিআই ইকুয়ালস টু রুট ওভার ভি নট স্কোয়ার 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 3। তাহলে বালকটা মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার যে অর্জিত বেগ সেটা হবে 7.668 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বালকটার কি বেগ? জাস্ট আদি বেগ। এখন তাহলে মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে ভরবেগ, মাটিটা ছোঁয়ার ঠিক আগে তার ভরবেগ পিআই সমান কত? এম ইন্টু ভিআই হবে। এম হচ্ছে 40 কিলোগ্রাম, 7.668। তাহলে এটা করলে যেটা আসবে 306.72 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বালকটার ভরবেগ কত? 306.72। কিন্তু মাটি টাচ করে ফেললে তার ভরবেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? যখন সে মাটি টাচ করে ফেলবে তার ভরবেগ হবে 0। সো আমরা কোশ্চেনটাকে রেখে দিয়েই চিন্তা করি।
মাটি স্পর্শ করার পর ভরবেগ পিএফ 0 কিলোগ্রাম/মিটার/সেকেন্ড। তাহলে ডেল পি পিএফ এবং পিআই এর যে ব্যবধান সেটা, তাহলে পিএফ তো 0, পিআই কত ছিল 306.72, তাহলে 0 - 306.72। সুতরাং তাহলে দেখেন বালকটার ভরবেগের পরিবর্তন পেয়ে গেছি, পায়ের উপর প্রযুক্ত বল এফ সমান ডেল পি বাই ডেল টি। ডেল পিটা কত 306.72, আর ডেল টি কত সময়ে সে সুস্থিত হয়েছিল 0.2 সেকেন্ড সময়ে। সুতরাং 306.72 ডিভাইডেড বাই 0.2 নিউটন। তাহলে এখান থেকে পাবো আমরা 1533.6 নিউটন। এই হচ্ছে আমাদের বালকটার পায়ের উপর প্রযুক্ত বল, একটা দেয়ালের উপর থেকে সে লাফ দিয়ে মাটিতে নামলে। জিনিসটা খেয়াল করে দেখেন, তাহলে বালকটার পা যদি ভাঙতে না হয় তার হাঁটুটা বেশি ভাঁজ করতে হবে। বালকটা যদি পা বা হাঁটু ভাঁজ না করে, তার পায়ের যে গোড়ালি বা পায়ের যে হাঁটুতে যে বলটা আছে, এই বলের কারণে পাটা ভেঙে যেতে পারে। তাহলে দেখেন এই যে ঘাত বল, বলের ঘাত থেকে কিন্তু প্র্যাকটিক্যাল অনেকগুলো সিনারিও তৈরি হয়ে যাচ্ছে। এবার আসেন এই জায়গা থেকে তাহলে কি কি অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। আমরা এখান থেকে বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন করতে পারি। তাহলে আমি সবগুলা কোশ্চেন একটা একটা করে করি। যতগুলি অনুধাবনমূলক প্রশ্ন হওয়া পসিবল সেই প্রত্যেকটা অনুধাবনমূলক প্রশ্ন আমি এখন করব, এবং প্রতিটা প্রশ্নের অ্যাকচুয়ালি আমি উত্তরগুলোও গুছিয়ে লিখে দিব, যাতে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় থাকলে আপনারা পূর্ণ নম্বর পান। তাহলে কোশ্চেনগুলো করতে শুরু করি। অনুধাবনমূলক প্রশ্ন। প্রথম অনুধাবনমূলক প্রশ্ন, ক্যাচ ধরার সময় ফিল্ডার হাত পিছনের দিকে টেনে নেন কেন? ক্যাচ ধরার সময় ফিল্ডার হাত পেছনের দিকে টেনে নেন কেন? এটা ফার্স্ট কোশ্চেন। তারপর সেকেন্ড কোশ্চেন, দুর্ঘটনার সময় সিট বেল্ট কিভাবে চালককে রক্ষা করে? এরপর আসেন 3 নম্বর কোশ্চেন, গাড়িতে এয়ার ব্যাগ থাকে কেন? এবং ফাইনালি 4 নম্বর যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে লাফ দিয়ে নিচে নামার সময় আমরা হাঁটু ভাঁজ করি কেন?
দেখেন টোটাল 4টা অনুধাবনমূলক প্রশ্ন আছে। আমরা এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খুঁজব। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোথায় দেওয়া? ঘাত বল, বলের ঘাতে দেওয়া। তাহলে একটা একটা করে অ্যান্সার খোঁজার চেষ্টা করি ইনশাল্লাহ। প্রথমটাই হচ্ছে ক্রিকেট খেলার সময় যখন আমরা ক্যাচ ধরি বা ফিল্ডার ক্যাচ ধরেন, তখন উনি হাতটা পেছনের দিকে টেনে আনেন। সো চলেন কেন ফিল্ডার হাতটা পেছনের দিকে টেনে আনেন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, বলটা যখন হাতে আসতেছে, হাতে আসার আগে বলটার কিন্তু একটা বেগ আছে, বলের একটা আদি বেগ ভি আছে, বলের ভর ভি। তাহলে আদি ভর বেগ কত? এম ভি। এখন যখন আপনি বলটা হাতের তালুতে লুফে নিলেন, ধরেন আপনার দুই হাতের তালুতে বলটা লুফে নেবেন। আমার তো হাতের মানে আকার অবস্থা খারাপ, সো আমি এক হাত আঁকি যে বলটা আপনি এক হাত দিয়ে তালুবন্দি করছেন। ওমা, আগের বলটা ছোট, এই বল বড় হইলে তো হবে না। ছোট বল, তাহলে ছোট হাত আঁকতে হবে। ছোট্ট বল, ছোট্ট একটি হাত দিয়ে ধরে ফেলবেন। এই তো সুন্দর। বুঝে নেন, এই যে হাত দিয়ে ধরছেন, বুঝলেই হয়ে যাবে। এটা কি দিয়ে ধরছেন? হাত দিয়ে ধরছেন। তাহলে হাত দিয়ে যখন বলটা ধরে ফেলছেন, তখন অ্যাকচুয়ালি হাতটাকে ভিন্ন কালার দিয়ে আঁকি, বোঝা যাচ্ছে না। সো এই যে ধরেন এখানে হাত দিয়ে বলটাকে তালুবন্দি করছেন, এটা বলটা, এটা হাতটা নেন। তাহলে বলের শেষ বেগ কত? 0। তালুবন্দি যখন করছেন বলের শেষ বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু 0 মাইনাস এমভি। আদি ভরবেগ এমভি, শেষ ভরবেগ 0। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে এমভি। এখন তাহলে হাতের উপরে প্রযুক্ত বল কত হবে? হাতের উপর প্রযুক্ত বল ইকুয়ালস টু এমভি বাই টি। এইখানে টিটা হচ্ছে বল এবং হাতের ক্রিয়াকাল, মানে বলটা হাতে যতক্ষণ ধরে আসবে সেই ক্রিয়াকালটা হচ্ছে টি। এখন দেখেন, যদি আমি টি এর মানটা বাড়াতে পারি তাহলে কিন্তু এফ এর মানটা কি হবে? কমে যাবে। তাহলে টি এর মান কিভাবে বাড়াবো? আমরা যদি হাতটাকে পিছনের দিকে টানতে থাকি, বল হাতের সঙ্গে ইন টাচ আসছে, এরপরও হাত পিছনে টানতেছি, তাহলে সংঘর্ষের সময়কাল টিটা বাড়তেছে, আর টি যত বাড়বে হাতের উপরে প্রযুক্ত বল তত কমে আসবে। তাহলে কথাটা এইভাবে গুছায় লিখি: সংঘর্ষের সময়কাল যত বাড়ানো যাবে প্রযুক্ত বল তত কমে আসবে। তাহলে হাত পিছনের দিকে নিয়ে সংঘর্ষের সময়কাল বাড়ানো হয়। ফলে বল কমে আসে ও ব্যথা কম অনুভূত হয়। এই হচ্ছে ক্যাচ ধরার সময় হাত পিছনে কেন ফিল্ডার টেনে আনে তার ব্যাখ্যা। এবার আসেন 2 নাম্বার কোশ্চেন কি? দুর্ঘটনার সময় সিট বেল্ট কিভাবে চালককে রক্ষা করে, এইটা আমি আসলে ব্যাখ্যা করার কথা বলছি। সে দুর্ঘটনার সময় গাড়ির চালক, তার যদি সিট বেল্ট বাঁধা থাকে, সেটা তাকে কিভাবে সেফটি দিবে সেটা একটু চিন্তা করি। তাহলে 2 নাম্বারের অ্যান্সার খুঁজি। দেখেন, একটা গাড়ির ভিতরে চালক যেখানে থাকে, আমরা যদি চালকটাকে তার সিটে চিন্তা করি,
লেটস সে একটা গাড়ির চালক তার সিট বেল্টে তার সিটে বসে আছে। এটা হচ্ছে গাড়ির চালক। গাড়ির স্টিয়ারিং হুইল এখানে আছে। সো এটা গাড়ির ড্যাশবোর্ড। জাস্ট এটা গাড়িটা। সো বুঝে নেন। এবং গাড়ির যে চালকের এই গায়ের উপরে একটা সিট বেল্ট বাঁধা আছে, এই সিট বেল্ট বাঁধা আছে। এখন গাড়িটা যখন চলমান, ধরেন গাড়িটা যখন চলমান অবস্থায় আছে, কোনো কিছুর সঙ্গে ধাক্কা খাইলো। গাড়িটা চলমান অবস্থায় কোনো কিছুর সঙ্গে ধাক্কা খাইলো। ধাক্কা খেয়ে গাড়ির অবস্থা ফর্দাফাই হয়ে গেল। ধরেন কোনো কারণে গাড়ি ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে গাড়ির অবস্থা খারাপ। এখন গাড়িটা তো শুরুতে একটা আদি বেগে চলতেছিল, তাই না? সো যখন ধাক্কা খাবে তৎক্ষণাৎ গাড়ির শেষ বেগ কত হবে? 0 হবে। একটা বিশাল ভরবেগের পরিবর্তন হবে। সুতরাং আমরা তাহলে বলতে পারি গাড়ি হঠাৎ ধাক্কা খেলে গতি জড়তার কারণে চালকের শরীরের উপরের অংশ, মানে স্পেশালি মাথা, সামনের দিকে এগিয়ে ড্যাশবোর্ড বা স্টিয়ারিং হুইলে ধাক্কা খাবে। দেখেন আপনার গাড়ি ধাক্কা খাইছে, হঠাৎ করে গাড়িটা থেমে যাইতে যাচ্ছে, কিন্তু আপনার তো গতি জড়তা আছে একটা। সো আপনার শরীরের উপরের অংশটা সামনের দিকে যেতে যাবে। এখন সিট বেল্ট, এই এই যে সিট বেল্টটা, এটা কিন্তু একটু দেখেন কি করে, আপনাকে টেনে ধরে রাখে এবং কিছুটা প্রসারিত হয়। তাহলে সিট বেল্ট দুইটা কাজ করে। সিট বেল্ট প্রসারিত হয়ে সংঘর্ষের সময়কাল বাড়িয়ে দেয়, পাশাপাশি সরাসরি ড্যাশবোর্ড বা স্টিয়ারিং হুইলে ধাক্কা খাওয়া হতে রক্ষা করে। এখন যদি টাইমটা বাড়িয়ে দিতে পারি, এফ ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি, আপনি সংঘর্ষের সময়কাল ডেল টি যত বাড়াবেন, এফ প্রযুক্ত বল, যাত্রীর উপরে প্রযুক্ত বল তত কি হবে? কমে আসবে, কারণ ভরবেগের পরিবর্তন একই থাকে। সুতরাং যাত্রীর উপর প্রযুক্ত বল কমে আসে, যাত্রী অনেক বেশি কি থাকে? নিরাপদ থাকেন। তাহলে এই হচ্ছে গাড়িতে সিট বেল্ট কিভাবে প্রোটেকশন দেয়। এবার আসেন সঙ্গে 3 নাম্বার যে কোশ্চেনটা ছিল, দেখেন 3 নাম্বার কোশ্চেন কি করছিলাম? এয়ার ব্যাগ থাকে কেন? তাহলে এয়ার ব্যাগও কিভাবে প্রোটেকশন দেয় সেটা একটু চিন্তা করি। দেখেন
এয়ার ব্যাগটা সামনে থেকে ফোলে। আপনি গাড়িতে বসে আছেন, ধরেন এটা গাড়ির সিট, আপনি গাড়িতে বসে আছেন, এটা আপনি গাড়িতে ধরেন বসে আছেন। সো আপনার শরীরটা যখন সামনের দিকে আগাবে, এখানে যদি একটা এয়ার ব্যাগ থাকে, এই এয়ার ব্যাগটা আপনার সংঘর্ষের সময়কাল বাড়ায় দিবে। সো এটা এয়ার ব্যাগ যদি থাকে, এয়ার ব্যাগ সংঘর্ষের সময়কাল কি করবে? বাড়ায় দিবে। তাহলে সংঘর্ষের সময় বাড়ালে আপনার উপর প্রযুক্ত বল কি হবে? কমে আসবে। প্রযুক্ত বল যদি কমে আসে সেক্ষেত্রে আপনি অনেক বেশি নিরাপদ থাকবেন। তাহলে এখানেও আমরা লিখব গতি জড়তার কারণে গাড়ি হঠাৎ সংঘর্ষে লিপ্ত হলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বে। অতি অল্প সময়ে ভরবেগের পরিবর্তন হওয়ায় বড় বল যাত্রীদের উপর প্রযুক্ত হবে। দেখেন, অতি অল্প সময়েই ভরবেগটার পরিবর্তন হয়, ফলে একটা বড় মানের বল যাত্রীদের উপর প্রযুক্ত হয়। এখন এয়ার ব্যাগ যেটা করে সংকুচিত হতে সময় নেয়, এয়ার ব্যাগ সংকুচিত হতে সময় নেওয়ায় বল কমে আসে। এই যে এফ সমান ডেল পি বাই ডেল টি, আপনি ডেল টিটাকে বাড়িয়ে দিচ্ছেন, ফলে এফটা কমে আসতেছে। সো সব জায়গায় মূল ইস্যুটা হচ্ছে টাইম বাড়ায় দেন, সংঘর্ষের সময়কাল বাড়ায় দেন, ফলে আপনি অনেক বেশি কি থাকবেন? নিরাপদ থাকবেন। এখন খেয়াল করেন, আমি কিন্তু ৪ নাম্বার যে কোশ্চেন, এই ৪ নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিছি। কোথায় দিয়ে দিছি? একটা ম্যাথ দিয়ে দিছি। লাফ দিয়ে নামার সময় আমরা হাঁটু ভাঁজ করি কেন? কারণ হাঁটু যখন ভাঁজ করবেন, হাঁটুটা ভাঁজ করতে তো একটা সময় লাগবে। তাহলে ৪ নাম্বারের অ্যান্সারটা হচ্ছে লাফ দিয়ে নিচে নামার সময় আমরা হাঁটু ভাঁজ করে মাটির সাথে সংঘর্ষের সময়কাল বাড়িয়ে ফেলি। হাঁটু ভাঁজ না করলে সংঘর্ষটা খুব কম সময়ে হবে, কিন্তু হাঁটু ভাঁজ করে ফেললে আপনার সংঘর্ষটা বেশি সময় ধরে হবে। তাহলে সংঘর্ষ যদি বেশি সময় ধরে হয়, আমার ডেল টি যত বাড়বে এফ তত কি হবে? কমে আসবে। সুতরাং ডেল পি বাড়াচ্ছি, এফটাকে আমরা কমে আনতেছি। তাহলে সংঘর্ষের সময়কাল বাড়লে বাধাদানকারী বল বা
পায়ের উপর যে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বল কমে আসে। আর বল যত কমে আসবে আপনি তত বেশি ব্যথা পাবেন না কম ব্যথা পাবেন? কম ব্যথা পাবেন। এইখানে আমরা লাস্ট যে কোশ্চেনটা ফেস করব এটা হচ্ছে, দেখেন আমি একটু আগেই বলতেছিলাম যে দেয়ালে ঘুষি মারলে ব্যথা লাগবে, অনেক হাত ফেটে যাবে, কিন্তু বালিশে বা ফোমে ঘুষি মারলে তত ব্যথা লাগবে না, হাত ফাটবে না। তাহলে আমরা এই কোশ্চেনটাও সুন্দর মতো গুছিয়ে লিখে রাখি। কোশ্চেন: দেয়ালে ঘুষি মারা হলে আমরা ব্যথা অনুভব করি। একই শক্তি দিয়ে বালিশ বা ফোমে ঘুষি মারলে ব্যথা অনুভব করি না কেন? খেয়াল করেন, প্রশ্নটার দিকে একটু তাকান, যে আমরা দেয়ালে যখন ঘুষি মারি তখন ব্যথা অনুভব করি, কিন্তু একই ঘুষি যখন আমি বালিশ বা ফোমে মারতেছি তখন কিন্তু ব্যথা অনুভব করতেছি না। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, মনে করি দেয়ালে ঘুষি মারার আগ মুহূর্তে, মানে হাতটা দেয়ালকে স্পর্শ করার আগের মুহূর্তে হাতের বেগ ভি, আর ঘুষিটা যখন মেরে ফেলছেন তখন হাতের বেগ কত হবে? 0 হবে। দেয়ালে আপনি ঘুষি মারছেন, এরপর কি হাত দেয়াল ভেদ করে চলে যাবে? অবশ্যই না, কারণ দেয়াল একটা রিজিড অবজেক্ট, দৃঢ় বস্তু। তাহলে ঘুষি মারার পর হাতের বেগ 0। তাহলে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন এমভি। এখন একটা জিনিস খেয়াল করি, দেয়ালে কি হয় আর হচ্ছে বালিশে কি হয়। চলেন, আমার দেয়ালটা, এই যে ধরেন একটা সলিড ওয়াল, একদম সলিড একটা ওয়াল, সলিড ওয়ালে আপনি যখন হাত দিয়ে ঘুষিটা মারতেছেন, আপনার হাত দিয়ে ঘুষিটা যখন মারতেছেন, এই যে হাতের আঙ্গুলটা যখন দেয়ালের সঙ্গে ইন কন্ট্যাক্ট আসতেছে, এই যে দেখেন, দেয়ালে যখন হাত দিয়ে ঘুষিটা মারতেছেন দেয়ালের জড়তা অনেক বেশি, দেয়ালের জড়তা বেশি, ফলে সংঘর্ষের সময়কাল কম। কিন্তু একটা বালিশ বা ফোমের ওইরকম জড়তা কিন্তু নাই, জড়তাটা কম। সুতরাং আপনি যখন বালিশ বা ফোমের মধ্যে ঘুষিটা মারবেন তখন হাতটা কিন্তু দেখা যায় বালিশ বা ফোমের মধ্যে কি করতেছে, ভিতরের দিকে ঢুকে গেছে না? সো আপনার হাতটা বালিশ বা ফোমের মধ্যে ভিতরের দিকে ঢুকে যাবে। এই যে তখন বালিশের মধ্যে আপনার হাতের আঙ্গুলটা, হাতের তালুটা ঢুকে যাচ্ছে, তখন খেয়াল করেন সংঘর্ষের সময়কাল বেড়ে যাচ্ছে। তাহলে বালিশ বা ফোমের দৃঢ়তা কম হওয়ায় হাত বালিশ বা ফোমের ভেতরে
প্রবেশ করে যায়। সংঘর্ষের সময়কাল বেড়ে যায়। তাহলে যেখানে আমার সময় বেশি হবে সেখানে বল কি হবে, কমে আসবে। এই যে দেখেন এফ ইকুয়ালস টু এম ভি বাই টি, আমি যদি টি এর মানটাকে বাড়াতে পারি এফ এর মান কমে আসবে। তাহলে আমার যদি প্রতিরোধ বল কমে আসে, আমার হাতের উপরে যদি কম বল প্রযুক্ত হয়, তাহলে আমি ব্যথা কম অনুভব করব। আর যেখানে সংঘর্ষের সময়কালটা কম, টি যদি কম হয়, তাহলে এফ এর মান কি হবে, বেড়ে যাবে, ফলে হাতে অনেক বেশি ব্যথা লাগবে। এই ছিল ঘাত বল, বলের ঘাতের সম্পূর্ণ ডিটেলস। সো আমরা তাহলে আজকে কি শেষ করলাম, আজকে আমরা ঘাত বল, বলের ঘাতের যত ধরনের ঝামেলা আছে, কনসেপ্ট হোক, ম্যাথ হোক, অনুধাবনমূলক প্রশ্ন হয়, আর কিচ্ছু ইনশাল্লাহ লাগবে না। এগুলো যদি পারেন আপনাদেরকে কেউই ঘাত বল, বলের ঘাত দিয়ে আটকেতে পারবে না। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসটায় আরেকটা এরকম টপিক পড়ব, সেটা হবে রকেটের গতি। সুতরাং আগামী ক্লাসের পুরোটাতেই আমরা রকেটের গতি সংক্রান্ত যত ধরনের আলোচনা আছে সব করব। ঠিক আছে, তাহলে আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। এবং যেসব ম্যাথ করাইছি আর কিচ্ছু লাগবে না। দেখেন, আপনারা অনেক বেশি এলেবেলে টেনশন করার দরকারই নাই। আমি আপনাদেরকে যেভাবে জিনিসগুলো গুছিয়ে রাখতেছি, আপনারা যদি শুধুমাত্র এই ম্যাথগুলো ভালো মতো বুঝতে পারেন, আলাদা ইনশাল্লাহ আপনাদের কিচ্ছু প্র্যাকটিস করতে হবে না। মানে একটু ভিন্নভাবে বলতে গেলে আমার ক্লাস এবং প্র্যাকটিস শিটের বাইরে আপনাদের কিছুই পড়ার দরকার নাই। ফিজিক্সে 90-এর বেশি পাইতে হলে এবং বুয়েট ভর্তি পরীক্ষায় ফিজিক্সে 20টার মধ্যে অ্যাটলিস্ট ইনশাল্লাহ 16 থেকে 17টার পরিপূর্ণ নাম্বার পেতে হলে, অ্যান্সার করা বলতেছি না, আমি বলতেছি পরিপূর্ণ নাম্বার পাইতে হলে। ওকে, যাই হোক, শেষ করি ইনশাল্লাহ। রাত অনেক হয়ে গেছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।